বিয়ের পর অনুষ্ঠানটা তোর বাদ গেল শুনি। নেত্য গোপাল বাবু পার্টি তো সব ব্যবস্থাই করেছে, আলো জ্বললো, সানাই বাজলো, মেয়ে জামাইকে বরণ করা হলো, কত পরিমাণ তত্ত্ব তালাশ করলো, গায়ের সমস্ত লোককে খিচুড়ি, পায়েস, মাছ ভাজা। আমাদের যাত্রা কাছে নিয়ে তো একদম জাতির গণবিবাহ ভূভারতে কোথায় হচ্ছে শুনি। 26 জনের বর্তনের সঙ্গে কোলে হরিব, ওটা আমার বিয়ে নাকি? হ্যাঁ, নিজের এরকম গণবিবাহ হলে তুই নিজে কি করতিস? আমার সময় তো গণবিবাহ ছিল না, আর তাছাড়া মা বাবা তখন বেঁচে ছিলেন, তারা নিজে দাঁড়িয়ে থেকেই কুন্তির বিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু তাদের পঙ্খির কপালটাই যে খারাপ রে পঙ্খি, তোর ওই জামাইবাবু ছাড়া তোর তো আর কেউ নেই, আর সেই বা একা কত করবে বল? চুপ কর, মাথা ধরেছে। ওই তো মাছের বেরি সামান্য নাইট গার্ড কিনে, বুঝিস না কত টাকা আয় করতে পারে মানুষটা। আরে 26 জনের মধ্যে বিয়ে হলো, সে নিজে কাজ দিতে গিয়ে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে এসেছে। বাবাকে খুব যত্ন করেছিল নতুন এসো। আমাদের বোঝানো ছিল, কত ছেলে বাড়ি বসে চাল বুনছে, বেতে টেবিল চেয়ার বানাচ্ছে। জানো না, সে তো বাড়িও মনে নিজের আয়ে ছোট্ট একটা বাড়িও করেছে। সবচেয়ে বড় কথা কি জানিস পঙ্খি, সংসারে তোরা দুদিকেই থাকবি। বিয়ে তোর ভালোই হয়েছে রে বোন। কি ভালো হয়েছে আমি জানি, আমি নিজে তো এক বন্ধ, তোরা দিলে আরে বন্ধের গলায় ঝুলিয়ে। কি করার জন্য বাবা আমাকে মরার সময় তোদের হাতে তুলে দিয়ে গেছিল? হ্যাঁ, একটা চোখ আলা মানুষ, একটা চোখে দেখতে পাওয়া মানুষ জোটাতে পারলি না। আমরা তো চেষ্টা কম করিনি, না পেলে কি করবো? ওই তো ঘটক পুকুরে ঘটক পুকুরে সুশান্ত জানিয়েছিল সে 1 বছরের আগে কিছুতেই বিয়ে পিড়িতে বসতে পারবে না। তাছাড়া ও ছেলে তো এত টাকার কাল, তার নজরালা ছেলের জন্য টাকা লাগবে না? হ্যাঁ, আর বাবা তো মরার সময় আমার বিয়ের টাকা তোদের হাতে গুছিয়ে রেখে গেছিল। দিদি বেবি তোর বাবাকে রাখ। বাবা সেই সামিতি হলের বিয়ের আসরে বরযাত্রীদের সঙ্গে কথা বলছে, দেখিয়ে দে না। যা এক্ষুনি বাড়ি আসতে বল। ঠিক জানতাম ওই টাকা পয়সা নিয়ে আমাকে একদিন কথা শুনতে হবে। কি হয়েছে? কি হয়েছে রে দেবী? তোর এই আলোটা আবার কি হলো? তোর থেকে থেকে কেঁপে উঠছে। কেরোসিনের ভেজাল, বুঝলে? কেরোসিনের ভেজাল। শোনো না বন্ধু, নিত্য গোপাল বাবুর একেবারে পাকা কাজ, আলো ফুল এসব দিয়ে। আরে বাবা, এইসব ভ্যালুগুলোকে এমন ভাবে সাজিয়েছে না যেন মনে হচ্ছে যেন ময়ূরপঙ্খী নাও। প্রত্যেকটা বর ওই তোমার ওই ময়ূরপঙ্খী রিক্সা ভাড়া করে বাড়ি পাঠাচ্ছে। এই যে তোমার ভগ্নি মতো আসছে। কি হলো? কেন যে তুমি কুন্তিকে কেন যে পঙ্খিকে তুমি আগে নিয়ে আসতে গেলে? দুটিতে একসাথে আসতে পারতো। কি হলো? হ্যাঁ, কি উনির মুখ ধরে ভয় লাগছে কেন? পঙ্খি কি বলছে কুন্তি? শুধু পঙ্খি না, আমিও বলছি। কি বলছো? বরের চোখে নজর নেই। নজর? ওরে পঙ্খি, নজরের তো আত্মা করে নাকি আমাদের নীলকণ্ঠ? তুমি ওর বাড়িতে গিয়ে দেখে এসো, বুঝলে? রীতিমতো লোক রেখে তোমার ওই জাল বোনা, বেদ বোনা শেখাচ্ছে। আরে বাবা, 5 জন লোককে রেখে, নজরালা লোককে রেখে তোমার ওই মাদুর বোনাচ্ছে। ওইসব নজরের তোয়াক্কা করে নাকি আমাদের নীলকণ্ঠ? ওই সব কথা বলে কোনো লাভ হবে না। বাবা ওর জন্য যে সমস্ত টাকা পয়সা রেখে গেছিলেন, সেই টাকা দিয়ে তুমি অনায়াসে ঘটপুকুরে সুশান্তকে ধরতে পারতে। সে তো নিজে চোখে দেখে ওকে পছন্দ করে গেছিল। তোরা চুপ কর না, চুপ কর দিদি, তোর পায়ে পড়ে চুপ কর। আরে আমাকে নিয়ে ঝগড়া আমি আর শুনতে পাচ্ছি না, চুপ করো তোমরা।
জমের বাড়ি। এই পঙ্খী কোথায় যাচ্ছিস বোন? আয় আয়। কি বারান্দা যাচ্ছিস কেন? এই শোন না, এই পঙ্খী বারান্দায় যাস না বোন, এখানে এইভাবে বসে থাকিস না। ঘটকপুরের সুশান্তর জন্য আমার একদম, আমি ওকে একদম বিশ্বাস করতে পারি। পাওনা মনটা বুঝে নিয়ে দুদিন পরে যে মেয়েটাকে বার করে দিত না তার গ্যারান্টিটা দিচ্ছে। এসব হামেশাই হয়, হচ্ছে। বলে হতো তবে তোমার, তুমি তো পরে পরে বিয়েটা মিটিয়ে ফেললে। আমার বোনের টাকাটা খরচা করে এখন তুমি সৎকার সবাই যাবে। এই তোমার বোনের টাকা খরচা করা হয়নি, টাকাটা খরচা করা হয়নি, খাটানো হচ্ছে। শেয়ার কেনা হয়েছে, শেয়ারের দাম বাড়লেই তুমি ডাবল 3 ডাবল করতে পেতে পারো, বুঝলে? আর 3 ডবল পেতে হবে না। পঙ্খির টাকা তুমি পঙ্খিকে দিয়ে দাও, ওই শেয়ার তুমি বেঁচে ফেলো। শেয়ার বেঁচে ফেলো তো, শেয়ার বেঁচে ফেলাটা বলবে তুমি যারা তুমি বলো তো সব ব্যাপার নিয়ে। শেয়ার একটা বেচার সময় আছে, বুঝলে? শেয়ারের দাম এতই কমে গেছে যে এখন বেচতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো। মেয়েটার তো ওইটুকুনি ভরসা, যদি সবটাই চলে যায় আমরা কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো? টাকাটা শেয়ারে না খাটি উপায় ছিল না। তোমার বাবা ওই পঙ্কির বিয়ের জন্য যে সময় যে টাকা রেখে দিয়েছিলেন, হ্যাঁ সে সময় তো ঠিক ছিল, কিন্তু এখন সে টাকায় কি হয়? কিচ্ছু হয় না। আরে টাকায় ডিম পাড়াতে না পারলে এখন এইসব কথা যদি নীলকণ্ঠের কানে যায়, সে ভাববে না মেয়েটাকে তুমি কতুর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? দাঁড়িয়ে না দিয়ে উপায় ছিল, উপায় ছিল আমাদের বাড়ির উপরে ওই অন্ধ মেয়েটার উপরে ওই রাত দুপুরে যে পাশবিক অত্যাচার হলো, তারপরে এক মুহূর্ত আমার আরামদাদা ছেলেটাকে ধরতে পারছি না। ছেলেটাকে ওদের সুযোগ পেলে আবার কোনো একদিন, এরপরে দেরি করার আর আমার সময় ছিল না। আর বাবা একটা কিছু ফুটে গেলে এই বাস ছেড়ে আমাদের চলে যেত, বুঝতে পারছো? আর সুশান্তর জন্য অপেক্ষা করা আমার উপায় ছিল। দুর্ঘটনাটার পর তোকে ঠিক এইভাবে এখানে আমি তোকে দেখেছিলাম। আমাদের কাছে তো তোর সর্বনাশটা হয়ে গেল। তোকে তখন এখান থেকে সরাবার জন্য ছটফট করছিলাম। আমাদের ওই সমিতির গণবিবাহ সুযোগটাতে ছাড়লাম না। আদিস না বন্ধু, সারা গায়ের মানুষ তো সাক্ষী হয়ে থাকবে। আদিস না, আদিস না, চুপ কর। আরে আমরা কি তোকে সত্যি সত্যি ছেড়ে দিচ্ছি নাকি? দেখ আসছি, তুমি খালে খালে বেগনাম করো কেন বলো তো? এসো এই ঘাটটায় বসো। এই ঘাটটা এখন তোমার। বসো ফেলুদা, বসো বসো। খুব ভালো লাগছে বুঝলি। দেখো এই খাটটায় আমি গণবিবাহ পৌরহিত্য। আচ্ছা আচ্ছা,
এটা কিন্তু আমার ক্যারিয়ারকে এক ধাক্কা অনেকখানি তুলে দিল। হ্যাঁ বড় বাবা। এই শোনো না সত্যি, আরে তুমি ফেলুদার জন্য একটু চা নিয়ে এসো। তুমি আনছো আমার করি হ্যাঁ বুঝলি যাবো। হ্যাঁ বলো না। এবারে যে 25টা করে ধরলেও 3 দফা এই যাত্রা গাছিতেই আমি এর মধ্যে 75টা মেয়ে চুকিয়ে ফেলেছি, তাই না? এখনো তো ক্যারিয়ারে 3-4 পড়বে। হবে, তোমার হবে। হ্যাঁ হ্যাঁ তোমার হবে, মানে এখন তুমি এই আমাদের যাত্রাগাছিতে 1 নম্বর। দাদা চা হ্যাঁ চা খাও, চা খাও। শরীরটা বড্ড চাচা করছিল। হবে না? হ্যাঁ বলো। ভালো আছে বাবা। আচ্ছা কিন্তু তুমি কিছু বলছো না কেন নীলকণ্ঠ? হ্যাঁ তাই তো। আমার এই গণপৌরোহিত্য মানে গণমালাবদল অনুষ্ঠান পরিচালনা, যাকে বলে ওই শাস্ত্রীয় ম্যানেজমেন্ট, কেমন লাগলো তোমার? আর সবার সঙ্গে মন্ত্র করেই বাকি বুঝলে বা আগে আমার একেবারে শিহরণ জেগেছে ঠাকুরমশাই। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমি অন্ধকারের মানুষ, একা মানুষ। এই যে আরো 50 জনের সঙ্গে বসে তাদের সঙ্গে গলা মিলিয়ে গেলাম, এক মন্ত্র উচ্চারণ করে গেলাম, তাদের সঙ্গে ভাগ্য মিলিয়ে গেলাম, এটা ভাবতেই আমার একেবারে গায়ে কাটা দিচ্ছে ঠাকুরমশাই। আপনি আমায় আশীর্বাদ করুন। বাবা কি সুন্দর গুছিয়ে কথা বলে দেখ তাপস। জয়স্তু জয়স্তু। বুঝলে নীলকণ্ঠ? হ্যাঁ। তাপসের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক। মানে আমার পাশের বাড়িটাই হচ্ছে আমাদের ফেলুদার বাড়ি। আর তোমার পঙ্খী, তার তো সকাল সন্ধ্যে আমার ঠাকুর ঘরে যাওয়া চাই। বাংলা পুজো করি, পঙ্খী রোজ ঠাকুর ঘরে গিয়ে চন্দন ঘষে দিয়ে আসে। কতক্ষণ ধরে তুলে 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 ঘষেই চলেছে, ঘষেই চলেছে। একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। হ্যাঁ আসছে গন্ধ না? কাঁচা মাছের গন্ধ। আচ্ছা বাড়িতে কি আজ পমফ্রেট মাছ এনেছেন দিদি? না না না, আমাদের বাড়িতে পমফ্রেট ঢোকে না। আরে কি বলিস রে তাপস, পমফ্রেটের মতো মাছ আছে না? আমার বাড়িতে পমফ্রেট এসেছে আজ বাবা। আর দেখতে হবে না, বেড়ালের কম্ম আপনার রান্নাঘর থেকে টেনে এনেছে ঠাকুরমশাই। ওমা সে কি? আরে কাল শ্বশুর বাড়ির লোকজন আসবে বলে কিনে রাখা। এই এই খাটের নিচেটা একবার দেখুন তো। খাটের নিচে হ্যারিকেনটা নেবো? বাবা হ্যারিকেনটা দেখো তো। খাটের নিচে হ্যারিকেন বাড়িয়ে কিছু দেখতে পাবেন না ঠাকুরমশাই। চোখে আধারে লাগবে যে, টর্চ জ্বালিয়ে দেখুন। ও হ্যাঁ, দেখো তো, টর্চ আছে? হ্যাঁ দাও না। দেখো তো, পেয়েছো? এই তো আমাদের পমফ্রেট, সেই বড় পমফ্রেটটা। কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ফেলে দিই ফেলে দেবে? আরে ওটা তো বেড়ালে মুখ দিয়েছে, তুই ওকে নিয়ে কি করবে ফেলুদা? তা ফেলেই দা। কিন্তু নীলকণ্ঠ তক্তপোষের উপরে বসে এই কি করে টের পেলে যে নিচে পমফ্রেট? আগে পাচ্ছি পমফ্রেটের গন্ধ, ভেটকির গন্ধ বলি কি করে ঠাকুরমশাই? ভেটকি পমফ্রেট আলাদা গন্ধ? হ্যাঁ। তোদের জামাই না কাছে না তখন? দাদা বল 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 বল। দাদা বাড়ির এই দিকটা কি আছে? এদিকটা মানে তুমি যে ঘরটায় আছো তার পাশে একটা ছোট্ট দরজা আছে। হ্যাঁ, ওখান থেকে বেরোলেই আমাদের একটা বারান্দা আছে, তারপরে ফেলুদার বাড়ি। বাগানে বাঁশ ঝাড় আছে তাই না? হ্যাঁ, ফেলুদার বাগানে তো বাঁশঝাড় আছেই। বাঁশ ফুলের গন্ধ ছেড়েছে। বাঁশ ফুল? এই বাঁশের আবার ফুল হয় নাকি? আরে জন্মে যা চোখে দেখেনি তার গন্ধ। সব কিছু চোখে ধরা পড়ে না ঠাকুরমশাই, নাকে ধরা পড়ে। এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন না, বাঁশ ফুলের টানে
এক পাল ধেরে ইঁদুর, আর একটা ভূত কষিয়া গুটি গুটি পায়ে বাস ঝাড়ে ঘুরে বেড়াচ্ছে এখন। ও মা মা দিদি 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 ও বাবা এরে বাবা, এই বাসুর শেয়াল এই ইঁদুর, তুমি এমন ছেড়েছো না নিকট, ঘরের লোক ঘরে ফিরে এলো। বাবা আচ্ছা নীলকণ্ঠ, মানে তুমি সব কিছুর আলাদা আলাদা গন্ধ পাও? হ্যাঁ ঠাকুর মশাই, যত বস্তু তত গন্ধ। এই যে আপনাদের পঙ্খী ঘরে ঢুকলো, এটা কিন্তু আমায় না বলে দিলেও আমি বুঝতে পারতাম ঠাকুর মশাই। ও শুনতে, আরে এখানে একবার এসো 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 এসো, দেখো এর মধ্যে নীলকণ্ঠ তোমার মনের গন্ধ চিনে ফেলেছে। কেন পেরেছি বলুন তো? আরে কেন কেন বলো না, কেন? আপনার শালি কোন রকম গন্ধ মাখেনি বলে। দাদা, আজকাল মানুষ ঘরের বাইরে পা বাড়ালেও গায়ে সুরভি ছড়ায়, বিয়ে বাড়িতে তো কথাই নেই। কিন্তু আপনার শালি তার বিয়ের রাতেও ছিটে ফোঁটাটুকু নেয়নি দাদা। ফিরুদা, এদিকে শোনো, বিয়ের রাতে বউয়ের এত প্রশংসা, ওরে পঙ্কি তো আচ্ছা বলছি কি, কত রকম গন্ধ পাও তুমি জামাই? আগে মোটা গন্ধ সূক্ষ্ম গন্ধ মিলিয়ে ৫-৬ হাজার তো হবে ঠাকুর মশাই। ওরে বাবা, কি করে চিনে রাখো? চমকাচ্ছেন কেন? মানুষের পক্ষে ১০,০০০ও সম্ভব। একটু হিসেব কষে দেখুন তো, এই যে পৃথিবীতে হাজার হাজার জীবজন্তু, মানুষের মুখ আপনিও চিনে রাখেন, কি করে রাখেন বলুন তো? আরে বাবা, তাদের আমরা দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি। মানে ছবিটা, মানুষের ছবিটা ঠিক মাথায় আটকে থাকে। আমারও তেমনি, গায়ের গন্ধটা মাথায় আটকে যায় দাদা। আচ্ছা, মানে শেয়ালটা কি এখনো ওদিকে ঘুরঘুর করছে? হ্যাঁ ঠাকুর মশাই, ও সহজে এদিক ছেড়ে যাবে না। কেন যাবে না কেন? বাঁশফুলের টানে এদিকে এসে পচা জুতোর গন্ধ পেয়েছে যে। শিয়ালে আবার পচা জুতো বড্ড পছন্দ করে। পচা জুতো? জঙ্গলে জুতো করছে? জঙ্গলে না ঠাকুর মশাই, কিছু যদি না মনে করেন, আপনার পায়ের জুতো জোড়া পচে গেছে। সে কি? হ্যাঁ, আরে 10 বছর ধরে পায়ে দিচ্ছি, কোনোদিন টের পাইনি তো। ও তাপস, হ্যাঁ হতে পারে, তুমি তো সারাদিন ওই ফুল চন্দন নিয়ে থাকো, টের পাও কি? এদিকে তোমার 10 বছরের পুরনো শোধ, আফসোস পচে ঢো। আচ্ছা, তুমি বলছো আমাকে টার্গেট করেই ওদিকে ঘুরে বেড়াচ্ছে? আপনার জুতোই টার্গেট ঠাকুর মশাই। আর শিয়ালে কোনো কিছু একবার যদি টার্গেট করে, তার পেছনে লেগেই থাকে। ও সে কি? হ্যাঁ, এসব জন্তু জানোয়ারের কার মনে কি আছে আমরা কিছুই জানি না। আমি বাড়ি যাই। দাদা, হ্যাঁ, শুভ দিনে আমাদের বাড়িতে এলে একটু মিষ্টি মুখ করে যেতেই হবে। হ্যাঁ মিষ্টি মুখ করো। মিষ্টি না? হ্যাঁ, আর কত খাবো বৌমা? বিয়ে বাড়ির ভোজ তো খাওয়া হয়ে গেল ওই সমিতি বাড়িতে। একটা হোমিওপ্যাথি গুলিরও জায়গা করে নি, বুঝলে বাবা? বৌমা এত করে বলছে যখন না, থাক, বাবা বিয়ে খাবো না, আমি বাড়ি যাই। আরে বেটুদা, তোমার মিষ্টি 5 ফুট। হ্যাঁ, ওরে বাবা, সে কিন্তু দৈব শক্তি, তাপস, এ দৈব শক্তি। তুমি পারো নীলকণ্ঠ, এমন দিয়েছো। বেটুদা একটু ঘোরা
যাবে? গল্প করছি। ডিউটিতে যাও। ও হ্যাঁ হ্যাঁ, আরে দূর সাঁতার নীলকণ্ঠ আমার কি সব বুঝিয়ে দিয়েছে বুঝলে, কি সব বুঝিয়ে দিয়েছে। তাপসদার কি এখন নাইট ডিউটি চলছে? সারা বছরই চলে ভাই। বছরে 365 দিনই ওই মেছকে দিতে রাত জাগা। আসলে নীলকণ্ঠ মানে বেশ কয়েকটা ভেরি মিলিয়ে একটা আমাদের কোঅপারেটিভ আছে, এবং 3 বছর একটানা নাইট ডিউটি দিতে পারলে কোঅপারেটিভের মেম্বারশিপ পাওয়া যায়। এখনো তো আমার 6 মাস বাকি। 6 মাস বাকি। হ্যাঁ একা একা ঘরে ভালো লাগে? হ্যাঁ একটুখানি 6 মাস একটু কষ্টে থাকবো, তারপরে তো ও নীলকণ্ঠ, যেটা তোমাকে জিজ্ঞেস করবো ভাই, সেটা হচ্ছে আমি যখন তোমাকে প্রথম দেখতে গেলাম তোমার বাড়িতে, তখন তুমি তোমার এই আশ্চর্য ক্ষমতার কথা বলো। এ আর আশ্চর্য কি দাদা, কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে মনে রাখে, আর কেউ নাকে সুখে। নীলকণ্ঠ, আমার মাথায় একটা প্ল্যান এসছে বুঝলে, এক সেকেন্ড দাঁড়াও, কথাটা বলে নি। প্ল্যান এসছে, মানে তুমি যদি সেই প্ল্যান মতো চলতে পারো, মানে কিছুদিনের মধ্যে আমরা এই 2 ভাইয়েরা ভাই লাখপতি হতে পারি, বুঝলে তো। ও ডিউটির কথা আমি একদম ভুলেই গেছিলাম। ডিউটিতে এই ওকে যাই রে বাবা, যাই যাই। নীলকণ্ঠ বেরো না, শোনো ওদের একটু দেখে রেখো ঠিক মতো, কোনো অসুবিধা না। হ্যাঁ আমাদের কিন্তু 9টায় যাত্রা দিদি। ও ভোরবেলায় ফিরে আসবে ভাই। দিদি, বেবি কোথায়? অনেকক্ষণ ওর কোনো সারা শব্দ পাচ্ছি না। বেবি মাসিকাল চলে যাবে, তাই বিছানায় চাদর মুড়ি দিয়ে কাঁদছে। ওর সাথে তো শুতো। আহারে, ওকে একবার ডাকুন না দিদি। না ভাই, তুমি এখন তোমার বেবিকে সামলা, আর আমার জন্য না আমি দেখছি। হ্যাঁ ভাই, দুপুরের খাবার তো তুমি বাইরে বাইরে সেরে ফেলবে। কাল সকালে আমার কাছে কি খাবে বলো তো? যা বলবো দিতে পারবে? সকালবেলা তুমি পোলাও কালিয়া চেয়েও না, আমি দিতে পারবো না ভাই। ওসব সস্তা খাবার দাবার আবার পোষায় না দিদি। আমারে দিতে হবে লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি। এর এমন কি? তোমাকে আমি একটু তবে দিন। দাঁড়াও। লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি। না, সব পেলে। সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না ভাই। আমি দরজাটা ভেজিয়ে দিয়ে যাচ্ছি, হ্যাঁ? তোমরা যেন আবার খিলটিল দিও না। ভয় পেলে ডাকিস রে পঙ্কি। আমি জেগে থাকবো। তোমায় দেখতে নাকি খুব ভালো। ঘটক পুকুরের সুশান্ত তাই তোমায় বিয়ে করতে চেয়েছিল। জামাইবাবু রাজি হয়নি বলে তুমি খুব কান্নাকাটি করেছো। কে 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 বললো? যার সাথে তুমি তোমার প্রাণের কথা বলো, যার ঠাকুর ঘরে তুলে তুলে চন্দন ঘষো। ও সুশান্ত 1 বছর দেরি করতে বলেছিল। কোনো একটা বিশেষ কারণে
জামাইবাবু দেরি করতে চাননি। হ্যাঁ, রাজি না হয়ে ভালোই করেছে তাপসদা। কেন ভালো করেছেন কেন? রাজি হলে যাত্রা গাছের পঙ্কির এই হাতখানা ছুতেই পেত না কাকদ্বীপের নীলকণ্ঠ। তার সাথে তুমি যাই বলো, বিয়ে থার ব্যাপারে কোনো চক্ষু লজ্জা নেই আমার। আচ্ছা, একটা জিনিস দেব তোমার। তোমার বাম হাতখানা দাও। লাগছে তো? হ্যাঁ লাগছে। হ্যাঁ, একটু আরেকটু। আরে লাগছে বলছি তো। আঙুলটা এমন শক্ত করলে পড়াই কি করে? নরম করো, নরম করো। বাবা লাগছে বলছি তো। একটু আর আরেকটু। ফেলে দিলে পঙ্কি। দিলাম। কোথায় পড়লো সেটা? কোথায় কোথায়? খুঁজে দেখি। পাওয়া যাবে না। দিদি কাল ঘর ঝাড় দিতে গিয়ে যদি পায়। সোনার জিনিস ততক্ষণ হাতছাড়া করে রাখতে হয় বুঝি? তাহলে সারা রাত্রি খোঁজাই চলুক। এই তো কি করে পাওয়া গেল? গন্ধে? সোনার কোনো গন্ধ নেই, যে গৌটোয় ছিল সেই গন্ধটা আংটির অঙ্গে লেগেছে। যদি আবার ফেলে দিই আনা যাবে? যদি বারবার ফেলি, 10 বার ফেলি আনা যাবে? 10 বার? বারবার ফেলতে হয় বুঝি? হাতের একটা পঙ্খী বনের 10টা পঙ্খির চেয়েও যে দামি। সত্যি ফেলে দিলে? খুঁজে আনতে পারলে ওস্তাদে বুঝবো। পেয়েছি বোধহয়। কই? মনে হয় সে একটা নিশ্চিন্ত জায়গায় গা ঢাকা দিয়ে আছে। যদি বলো তো বার করে
নীলকণ্ঠ, নীলকণ্ঠ, আসুন দাদা। তোরা এখনো ঘুমোনি? এই আমরা গপ্প করছি, আসুন। আচ্ছা আচ্ছা। আপনি আজ ডিউটিতে গেলেন না দাদা? হ্যাঁ, এই তো এই ফুলকপিটা রেখে তারপরে আবার ডিউটিতে যাব। বুঝলে, যাওয়ার সময় পথে পেয়ে গেলাম আমাদের এই যাত্রাঘাটে ফুলকপির কিন্তু নাম আছে। ফুলকপি না দাদা, তবে নলেন পাটালি। তোমাকে না আর খাবারও যাবে না। আসলে আমাদের বঙ্কি খুব পাটালি খেতে ভালোবাসে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে কামড়ে খায়। একটা দাদা নিয়ে গাল ফুলিয়ে গাল সারা বাড়ি ঘুরে বেড়ায়। আর বলবো না কি মনে রাখবো দাদা, কাকদ্বীপেও মজুদ থাকবে। আচ্ছা আচ্ছা দাদা, বলো বলো। দাদা, আপনার শালীর আমি কোনো রকম অযত্ন হতে দেব না দাদা। আমি জানি এই কথা। আমার কেন জানি না মনে হয়েছিল যে তোমার কাছে আমাদের বঙ্কি খুব খুব সুখী হবে। তো একটা কথা তোমার জিজ্ঞেস করবো ভাবছি, বলবো তোমার, মানে লোভ সামলাতে পারছি না আর কি। বলুন। এই যে তোমার এত সব হাজার গন্ধ চিনে রাখা, ও মানুষটা পায় না, তুমি তাই পাও, সেই গন্ধটা তুমি পাও। এই যে তোমার একটা দৈব শক্তি। ওসব দৈব টৈব না দাদা, এটা আসলে পশুর শক্তি। ভাববেন না চালাকি করছি, একটা রাস্তার কুকুরেরও এই ক্ষমতা আছে দাদা। তা হয়তো আছে, জীবজন্তুর তো সে ক্ষমতা আছে, যাকে বলে ওটা একটা অচেতন শক্তি। ওদের একটা অচেতন শক্তি আছে। তখন আমার বয়স কত, 13 কি 14। কাকদ্বীপের লঞ্চ ঘাটে একটা তেলে ভাজার দোকানে কাজ করি। ও তখন তোমার চোখ ঠিক ছিল? একদম ঠিক দাদা। আচ্ছা আচ্ছা। একদম ঝকঝকে দেখতে পাই। আচ্ছা। আরে দেখতে গিয়েই তো কাল হলো দাদা। কি হলো? তেলের কড়াইতে ফুলুরি ছেড়ে হ্যাঁ। আমি নদীর দিকে তাকিয়ে আছি। আচ্ছা আচ্ছা। দেখি একটা সাদা, বকের মতন সাদা একটা জাহাজ ভেসে যাচ্ছে, ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। একটাও লোক দেখা যাচ্ছে না, ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। আর আমি দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি। আর কড়াইয়ের ফুলুরি? হ্যাঁ, ফুলুরি। ততক্ষণে কয়লার দলা হয়ে তেলের কড়াইতে ভেসে বেড়াচ্ছে। আমিও বললাম যা, কিন্তু মালিক শোনে, সে আমার ঘাড়খানা মুটকে আমাকে ছুঁড়ে ফেলে দিল রাস্তা। ওই এক পাল মেদিনীপুরের ঘাড়ের উপর কুকুরগুলো আমার কামড়াকামড়ি করছিল, ওই তেলে ভাজার দখল নিয়ে। আমি ওদের ঘাড়ের উপর পড়তে ঝালটা মেটালো আমার উপর। খাওয়া মেরে আমার চোখ দুটো কেলেই দিল। জমের দুয়ারে চলে গিয়েছিলাম দাদা। বাবা মা গত হয়েছেন অনেক আগে। চোখ হারাতে আত্মীয় স্বজন সবাই কেমন যেন দূরে দূরে সরে যেতে লাগলো। বাপের ভিটেও বেদখল হলো। আমি তখন ভিক্ষে করে বেড়াই দাদা, ভিক্ষে করে বেড়াই। চারিদিকে অন্ধকার, অন্ধকার। আর এই অন্ধকারে আমি একা,
দাদা তারপর আমার গন্ধের জগৎ জেগে উঠল। যেমন করে নদীর বুকে জেগে ওঠে একটা নতুন চর, কত রকম গন্ধ নিয়ে এসে জুটতে লাগলো, যার খবর আমার আগে জানা ছিল না। আমি তখন গন্ধ শুকে শুকে পথ চলি, গন্ধ শুকে শুকে চোর ডাকাত খুনে ধরি। ঠিক এই ব্যাপারটাই তোমাকে আমি বলতে চাইছিলাম নীলকণ্ঠ। মানে তোমার এই যে ক্ষমতা, এটাকে ভাই তুমি কাজে লাগাও। মানে ধরো আমরা যদি একটু প্ল্যান করে এগোই, মানে আমরা দুজনে যদি প্ল্যান করে এগোই, তাহলে কত টাকা, মানে লাখ লাখ টাকা তুমি ঘরে তুলতে পারবে নীলকণ্ঠ। শুধু দরকার একজন তোমার প্রপার গাইড। সেটা না হয় আমি হব। আর ওসব এই সমস্ত রাত জায়গা ওসব আমি একদম ছেড়ে ছুড়ে দিয়ে একদম তোমার সঙ্গে থাকবো, বুঝলে? কি যে বলেন দাদা, এই পশুর শক্তি খাটিয়ে আমি টাকা আয় করবো? এই মানুষের সমাজে আমি কিনা এই পশুর মূলধন নিয়ে বাঁচবো? তুমি এইভাবে কথাটা ভাবছো কেন নীলকণ্ঠ? এটা তো তোমার একটা বিশেষ ক্ষমতা। সেই ক্ষমতা না দাদা, মানুষের সমাজে আমি মানুষ হয়েই বাঁচবো। দাদা দাদা ওসব ছেড়ে ছুড়ে আমি জাল বোনা শিখলাম, আমি বেতের চেয়ার টেবিল বানানো শিখলাম। আপনি দেখেছেন তো আমার বাড়িতে কতজন লোক এই নিয়ে করে কমে খায় দাদা। হ্যাঁ, আর এখন তো আপনার পঙ্খিকেও পেয়ে গেলাম। দাদা আমরা রাজার মতন বাঁচব। দাদা আপনি যে নলেন পাটালিখানা এনেছেন, এটা পঙ্খির ব্যাগে ভরে দিতে দিদি আবার ভুলে যান না যেন। ভুলবে না, অনেক রাত হলো, বুঝলে? তোমরা দুজন ঘুমিয়ে পড়ো, আমি যাই ফিরে আসি। আমার একটা লোককে খুঁজে বার করে দিতে হবে। ওই দেখো আবার সেই গন্ধ শুকে চোর ধরা। না, তোমার সেই ক্ষমতা আছে। ওই শয়তানটা, শুনলে না? ও ক্ষমতা আমি খাটাই না। ওই শয়তানটা আমার সর্বনাশ করেছে নীলকণ্ঠ। পঙ্খি ও যা করেছে কুকুরের কাজ কুকুরে করেছে, তার সমাপ্তি হয়ে গেছে পঙ্খি। আর কেউ তোমার কাছে ঘেঁষতে পারবে না। আমি তোমায় ঘিরে থাকবো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। ওই শয়তানটাকে আমার ধরা চাই। তুমি এদিকে এসো, এদিকে এসো। পঙ্খি, এসো এসো। পঙ্খি, পঙ্খি, ওই শয়তানটাকে আমার ধরা চাই 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 চাই। কোথায় নিয়ে এলে? বাঁশ ফুলের গন্ধ। ও এই বুঝি সেই পেছনের বারান্দাটা? এই সেই বারান্দা, এই সেই ঠাই, সেই রাতে। পঙ্খি আজ কোনো সর্বনাশের কথা নয়। ওসব কথা বলার তুমি ঢের সময় পাবে। আজ তো আমাদের সুখের দিন গো। সুখ? জানো না, সুখের কথা আমাদের ভাবতে নেই নীলকণ্ঠ। রাতে ঘুম আসছিল, এই ঠায় বসে আমি সুখের কথাই ভাবছি। সুশান্তর গলাটা কানে বাজছিল। ভাবছিলাম ঘটক পুকুরে সুশান্তের বাড়ি গেলে আমার কত কি সুখ হবে।
পঙ্খী, ঘরে চলো, ঘরে চলো, তোমার সুশান্তর কথা শুনবো, চলো। সুশান্তের কথা না, সর্বনাশের কথা শোনো। কতক্ষণ এইটাই বসেছিলাম জানি না, দিদি ঘুমিয়ে পড়েছে, তাপসদাও ডিউটিতে, সব চুপচাপ। হঠাৎ হঠাৎ মচমচ শব্দ, বাঁশপাতা মারিয়ে কে যেন এদিকে আসছে। কে কে সাড়া দেয় না, মচমচ শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। আমি 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 তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে যাবো, এমন সময় একটা গামছা এসে পড়লো আমার মুখের উপর। গামছাটা কষে পাচ্ছে আমার, আমি চিৎকার করতে পারছি না। মুখ দিয়ে ভক ভক করছে মদের গন্ধ। তারপর এইটাই এই জগৎটা আমার অসম্ভব কেড়ে নিয়ে চলে গেল নির্গণ্ড। কে 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 ওখানে? কে জঙ্গলে? কে? আমি নীলকণ্ঠ, ফেলুদা, ফেলু ঠাকুর, তোমাদের দুজনের বিয়ে দিলাম। ঠাকুর মশাই, তো এত রাতে চন্দন মেখেছেন? জুতোটা পচে গেছে শুনে গাটা কেমন ঘিনি ঘিনি উঠল। জুতো জোড়াটা পরিত্যাগ করে চন্দন মেখে নিলাম, একটু বেশি করেই মেখে নিলাম। তা এত রাতে ঝোপ ঝাড়ে কেন? কেন কেন বলতে গেলে তোমাকে জিওগ্রাফিটা ভালো করে বলতে হয়। এই ঝোপঝাড় যেমন তাপসের বাড়ির পেছনে, আমার বাড়িরও পেছনে। আমার ওই দোতলা থেকে পঙ্খির এই একতলা ঘরখানা পরিষ্কার দেখা যায়। দেখলাম আলো জ্বলছে, বারান্দার দরজাও খোলা হলো। তোমাদের গলার আওয়াজ পেলাম, দুজনকে দেখতেও পেলাম বারান্দায়। তাই ভাবলাম যাই, নীলকণ্ঠকে কথাটা জানা। কি কথা? ওই যে কথাটা পঙ্খী এতক্ষণ ধরে তোমায় শোনাচ্ছিল, হলো কি জানো? সন্ধ্যাবেলায় তোমার ওই অলৌকিক শক্তিটার পরিচয় পেয়ে আমার কিরকম মনে হলো পঙ্খির জীবনের গোপন কথাটা তুমি একদিন না একদিন জানতে পারবে। তার চেয়ে আগে ভাগেই তোমায় জানিয়ে দেওয়া হবে। ওই যে খচমচর কথাটা বলছিল না, সে রাতে শব্দটা আমিও পেয়েছিলাম। একটা ধস্তাধস্তি, একটা হেঁচা খেঁচা। তা আপনি কিছু বললেন না কেন সেদিন? আরে আমি তো ভাবছি এই রাত দুপুরে শেরপুরের কাণ্ড, তারপর সব চুপচাপ, আমিও ভুলে গেছি। মাসখানেক পর একদিন ঠাকুর ঘরে চন্দন ঘষতে ঘষতে মেয়েটা কাঁদতে কাঁদতে যখন আমায় সব বললি, তখন আমি কানেক্ট করতে পারলাম। আরে এ তো সেই রাতের কথা বলছি। এ নিয়ে ওর দিদি জামাই বাবুকে আমি কিছু বলি, আর কেনই বা বলব? বেচারীরা লজ্জা পাবে। তাছাড়া তারা যখন আমার কাছে সব চেপে গেছে, আমি বা কেন আগ বাড়িয়ে বুঝলে না? আর কিছু বলবেন ঠাকুর মশাই? হ্যাঁ বলবো বলবো। ওর ওপর তুমি প্রতিশোধ নিও না, ওর তো কোনো দোষ নেই। পৃথিবীতে একটা মার খাওয়া আর একটা মার খাওয়ার উপর প্রতিশোধ নেয় না ঠাকুর মশাই। বাড়ি যান। হ্যাঁ সঙ্গে টর্চ এনেছেন ঠাকুর মশাই? না, যদি না এনে থাকেন তবে তালি দিতে দিতে জঙ্গলটা পেরিয়ে যান।
জান, গেঞ্জি? হ্যাঁ হ্যাঁ, ওই জমদূতটা যখন আমাকে তার বুকের চাপে নড়তে দিচ্ছিল না, তখন খামচা মেরে ওর গেঞ্জি খানিকটা ছিঁড়ে নিয়েছিলাম। 2 মাস আগে ছেঁড়া, এখন কি একটুও গন্ধ নেই? দেখো দেখো না, দেখো একটু শুকে বলো। গেঞ্জির টুকরোটা নিজের কাছে গুছিয়ে রেখেছিলে কেন গো? হ্যাঁ, তুমি জানতে নাকি 2 মাস পর যে তোমার জীবন সাথী হয়ে আসছে, তার কুকুরের মতন ঘ্রাণ শক্তি? না গো না, আমি কি করে জানবো বলো যে আমার সৌভাগ্য হবে? আমি তো ভেবেছিলাম ময়লা টেবিটা গুছিয়ে রাখি, ওইটুকুই যে আমার সেদিনের জ্বর। তবে তো জয় তোমার হয়েই গেছে পঙ্খী। আর কেন? হ্যাঁ, আর কেন পঙ্খী? আবার কেন? জয় তোমার হয়ে গেছে। হ্যাঁ, তোমার জয় হয়ে গেছে পঙ্খী, জয় হয়ে গেছে। আরে কোথায় ওরা, কোথায় ওরা? সব রেডি তো? খাওয়া দাওয়া করে দুদিতে বেরোলো। কোথায় গেল? মনে হয় ফেলুদার কাছে গেছে। ওর ফিল্টার কাছে কেন? তাও তো অনেকক্ষণ হয়ে গেল। ওহ, এবারে আবার চন্দন ঘষতে বসে গেল কিনা। এই চন্দন ঘটা, সারাদিন আছে চন্দন ঘটা। কি হয় চন্দন ঘটে? চন্দন ঘষে তো ওই হলো চন্দন ঘষতে। বেবে, এই বেবে, এই বেবিকে বলো তো ডেকে নিয়ে আসতে। যাও বলো। এই বেবে, চিচিও না তো, বেবি ওদের সাথে গেছে। মাইজুরি করে তো চন্দন একেবারে জবা ফুলের মতো ফুল উঠেছে। বাবা, তুমি একটু বসো তো এখানে। আরে দরটা বসো। কি বসবো? বসার উপায় আছে? এই নটার লঞ্চটা ধরতে না পারলে আবার সে বিকেল 4টার সময় লঞ্চ, বুঝলে? বাবা, কার্তিক কি এখানে নাকি? গাড়ি সন্ধ্যা হয়ে গেলে ওখানে বিপদ হতে পারে, দিনে দিনে পৌঁছতে হবে। সে চিন্তা নীলকণ্ঠের আছে, কিন্তু ওদের সাথে কেউ গেলে খুব ভালো হতো। এতগুলো জিনিসপত্র নিয়ে। আরে বাবা, সেই চিন্তা আমারও আছে। নারায়ণকে বলে দিয়েছি ওই ভ্যান গাড়িতে দাঁড়িয়ে আছে, একটা একটা করে মাল তুলে নিয়ে ওই লঞ্চ ঘাটা উঠে যাবে, লঞ্চে উঠবে, তারপরে ওর বাড়িতে গিয়ে পৌঁছে কি ওর ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে, বুঝলে? কিন্তু তুমি সাথে গেলে খুব ভালো হতো না? হ্যাঁ, আমি কি করে যাব? আমার তো ওই নাইট ডিউটি রয়েছে না, তারপরে যাবো ওই 3 বছর কমপ্লিট না হলে আমি তো মেম্বারশিপ পাবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, বুঝলে? ও হ্যাঁ, এবার রাখলাম। এ না, এটা তুমি নীলকণ্ঠকে কি বলবো? ও বাবা, গেঞ্জি প্যান্ট হ্যাঁ। কোথা থেকে পেলে? এই যাত্রা গাছিতে নতুন দোকান হলো? আরে এই দোকান না, দোকান ডিউটি শেষে আমি ওই সেক্রেটারি বাড়ি দিয়ে দিয়েছিলাম, ভাবলাম যদি পুজোর বোনাসের অগ্রিম কিছু পাই। গেলাম, আর সঙ্গে আমাকে এই ড্রেসটা দিয়ে দিল। ভাবলাম দিয়ে যাই, নীলকণ্ঠকে দিয়ে দিই, ও করতে পারবে, খুশিও আছে। ও হ্যাঁ, আর এই টাকা কটা তুমি হ্যাঁ ধরো না থাক, পঙ্খির আচরণ পেতে। আমার বোনের জন্য তোমাকে আর পুতুল হতে হবে না। তুমি এইভাবে বলছো কেন? কথাগুলো বলো। আমি জানতাম নাকি শেয়ারের দাম একটু পড়ে যাবে?
হ্যাঁ, শেয়ার বিক্রি করতে গিয়ে ফাঁপড়ে পড়ে গিয়েছিলাম। তবে আমি বলছি তোমাকে, শেয়ারের দাম বাড়বেই। বাবা যাওয়ার সময় বলে গিয়েছিলেন মেয়েটাকে তোদের সংসারের মাথায় রাখিস, দূর করে দিস না। আচ্ছা আচ্ছা, এই কোনোদিন কোনো কথা বলেছি? বলো বলেছি। ওই ঘটনার পর থেকে তুমি ওর সাথে একটু ভালো ব্যবহার করো না, ভালো করে কথা পর্যন্ত বলো না। কিন্তু মেয়েটার কি দোষ আমার মনে। দিদি কই? দিদি চুপ করছে, গল্প আসছে। হ্যাঁ ভাই, এই তোমার ঘরে, তোমাদের ঘরে এসে এসে বসে এখানে বসে। দাদা বলো আবার কি বলছো? শোনো না, তুমি এই বারবার এবার এর নাম করবো না। শোনো না, জীবন পার দেরি করো না বাবা। ওই ভ্যান এসে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে গিয়ে উঠে বসো। ও তোমাদের ইয়েতে ওই লঞ্চ ঘাটায় পৌঁছে দেবে। আমি আর তোমার দিদি পরেই যাচ্ছি। দিদি কই? এই তো দিদি। এই তো দিদি। দিদি না থাক ভাই, সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যেও। তোমরা খিদে পেলে না রাস্তায় কিছু কিনে খাবে না। আমি তোমার ব্যাগের মধ্যে জয়নগরের মোয়া, নড়িগুড়ের পাটারি, পরোটার আলু ভাজা করে দিয়েছি। তাহলে আর বাদ গেল কোনটা দিদি? বাদ গেল ব্যথাটা, জ্বালাটা, এগুলো যেন কোনোদিন তোমাকে না ছুঁয়ে। এদিকে একবার দেখো, এদিকে। এই কাগজগুলো তুমি মানে এগুলো শেয়ার করো। হ্যাঁ, এগুলো ওই পঙ্খির টাকাতেই কিনেছিলাম, কিন্তু বাজার এত খারাপ হলো যে যাকে আমি বলছি এগুলো সাবধানে রেখো। বাজার উঠবে, শেয়ারের বাজার উঠবে, এটা সাবধানে রেখো। দাদা আজ থেকে আমরা এক পরিবার, আর আপনি আমাদের পরিবারের মাথা। এগুলো আপনার কাছেই থাক দাদা। তবে বেবির বিয়ের সময় কিন্তু এটা ভাঙিয়ে টাকাগুলো খরচা করতে হবে দাদা। হ্যাঁ তুমি অনেক বড় মনের মানুষ। নীলকণ্ঠ, তোমার তো মোবাইল আছে, আমাদের একটু ফোন করো। আর ছুটি পেলে তোমরা সবাই চলে এসো। আপনারাও আসবেন দিদি। কটা দিন বেশ হই করে কাটানো যাবে দাদা। আরে দেখো, পক্ষী আমার কাছে গেল। ওরে পক্ষী, যাওয়ার সময় এরকম কান্নাকাটি করিস না। কান্নাকাটি করতে নেই পক্ষী। ঠিক আছে, আমরা কিন্তু একেবারে ছেড়ে দিচ্ছি। যাবো, আমি তো যাবো, যাবো হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। নারায়ণ কোথায় গেল? নারায়ণ, নারায়ণ, এগুলো নিয়ে যা, নিচে বাড়ি কিন্তু যা একটা একটা করে দেখে তুলবি। নে এসব কেসটা দাঁড়া, বেরিংটা আছে, বেরিংটা ধর। হ্যাঁ যাও। এই নীলকণ্ঠ, এসো, দাঁড়িয়ে থেকো না, আমাদের লেট হয়ে যাবে। এসো নীলকণ্ঠ। কি হলো, তুমি কিছু বলবে ভাই? একটা ছোট্ট কাজ মিটিয়ে যাবো দাদা। হ্যাঁ, কি করবে বলো?
দাদা হ্যাঁ, বলো বলো। এই মোড়কটা রাখুন দাদা, বড় এটা কি? এটা আপনার জিনিস। আমার জিনিস কি আছে এতে? দাদা আমি অন্ধকারের মানুষ, একা মানুষ। সেই যে রাস্তার পশুগুলো আমাকে সমাজের বাইরে ঠেলে দিয়েছিল, তারপর আপনারাই আমাকে আবার সমাজে ফিরিয়ে আনলেন। আপনারা আমার পরম আত্মীয়, পরম আপনজন। কোনো কারণে এ সম্পর্ক ছিন্ন করবেন না দাদা। আবার যেন আমাকে ওই অন্ধকার জগতে ফিরে না যেতে হয় দাদা।